শ্বেতা, আমরা এই দেখতে পাচ্ছ এসছেন, আমরা একবার সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি রাইজিস্ট নিউজের পর্দায়। দেখতে পাচ্ছ সেই দৃশ্য, রতন চক্রবর্তী তেমনি কিলার থেকে মুন্তিলুম ভাইয়া যেটা কিলাকুম থেকে, যেমন কিলাকুম বাজার থেকে ছয়গড়িয়া এবং কিলাকুম বাজার থেকে এটা ওর আগে থেকে অনেক ভালো হয়েছে, কারণ কিন্তু ট্যাগগুলো দিলে যে কমাই দিলে কিছুটা এই রুটটা খুব খারাপ। স্যার আমি কয়েকবার ফোন করেছিলাম আমাদের আগরতলাতে, উনি বলছে দেখছি দেখবো এই ধরনের বলছে, হয়তো এটা কিছু করে দেন। তার সমস্ত বিধায়ক এবং সমস্ত সাংগঠনিক যারা দেখভাল করছে, সাংগঠনিক প্রধানরা রয়েছেন, তাদেরকে নিয়ে আজকে একটা ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে মিটিং ডেকেছেন। এটা রাজ্যের বুকে প্রথম এভাবে হচ্ছে। এই জন্য আমরা খুব গর্বিত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা 4 বছর কমপ্লিট করতে যাচ্ছি। আগামী মার্চের 9 তারিখে আমাদের সরকারের 4 বছর পূর্ণ হবে। এরই মধ্যে বিধায়করা সরকারের তরফ থেকে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যার যার কেন্দ্রে করেছেন, এই বিষয়গুলি নিয়ে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সবার থেকে একটা লিস্ট আনিয়েছেন। যেমন বিধায়কদের থেকে এনেছেন, এমন মণ্ডল মানে সংগঠন থেকে এনেছেন, তেমনি ডিপার্টমেন্ট ওয়াইজ মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আনিয়েছেন। তো এগুলো নিয়ে আজকে চুলচারা বিশ্লেষণ হবে এবং বিধায়কদের যদি কোনো আরও যার যার এলাকায় যদি মনে করেন যে ওই এলাকায় আরও কিছু করণীয় দরকার, সেগুলি নিয়ে আজকে খোলাখুলি আলোচনা হবে। কারণ এই সরকার একটা বিকাশমুখী সরকার, ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যেও একটা বিকাশমুখী সরকার চলছে। রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট আপনারা দেখছেন যে নতুন এয়ারপোর্টে নামলে পরেই বিগত দিনের ইতিহাসকে মুছে ফেলে দিয়ে একটা সুন্দর রাস্তা তৈরি হচ্ছে, এর আগে আমরা কখনো দেখিনি। আমাদের সম্মানীয় মেয়র সাহেব যেভাবে আগরতলার রাজধানী বুকে পরিষ্কার করে সেখানে মানুষের সুবিধা করে দিচ্ছেন, এই বিষয়গুলির দিকে কিন্তু রাজ্য সরকার যত্নবান। তো আজকে এই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা হবে, যেখানে সবকটি বিধানসভা, সে আমাদের জোট সঙ্গী হোক কিংবা ভারতীয় জনতা পার্টি MLA-রা হোক, প্রত্যেকেই থাকছেন এখানে। সুদীপ এবং আশিস সাহা দল থেকে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হবে, দলের কোনো ক্ষতি হতে পারে? দেখুন, এটা তো অ্যাকচুয়ালি এটা ওই বিধানসভা কেন্দ্রে কতখানি প্রভাব পড়বে ওই বিধানসভার সঙ্গে জড়িত যারা রয়েছেন তারা বুঝবে। কিন্তু আমাদের সংগঠন মজবুত, এমন নয় যে 6 আগরতলা এবং আমাদের 8 বরদোয়ালি কেন্দ্রে আমাদের সংগঠন দুর্বল, এরকম বিষয় নয়। সুতরাং এবং এটা তো পরিষ্কারই ছিল, আজকে হয়তো ওনারা চলে গেছেন, কিন্তু 2019 সাল থেকে আমরা দেখছি একটা ব্যতিক্রমী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা চলছিলেন এবং সেইভাবেই তারা কাজ করছিলেন। সেটা আমাদের কাছে পরিষ্কারই ছিল যে হয়তো তারা বেশি দিন সরকারের সাথে থাকবেন। একটা রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে রাজ্যে, সেই ক্ষেত্রে কি আজকের বৈঠকে কোনো আলোচনা হতে পারে? কারণ যারা দলত্যাগী এবং পদত্যাগী মানে বিধায়ক পদ থেকে যারা ইস্তফা দিয়েছেন, তারা বলছেন আরও বেশ কিছু বিধায়ক নাকি তাদের দলে ভিড়তে চাইছেন, কি বলবেন ম্যাডাম? এটা আমি মানি না। কারণ দেখুন, আমি তো সরকারের মুখ্য সচেতক, সব বিধায়কদের সঙ্গে আমার সরাসরি 1-to-1 কথা হয় এবং আজকের মিটিংয়ের নিমন্ত্রণটা পর্যন্ত আমি করেছি। সুতরাং রাজ্যে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হয়নি। এটা আপেক্ষিকভাবে কিছু মানুষের কাছে মনে হলেও ভারতীয় জনতা পার্টির কাছে এটা কোনো সংকট নয়, কোনো জটিলতা নয়। ম্যাডাম, 4 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আগামী বছর ঠিক এই সময়টি নির্বাচন হবে। আজকের এই বৈঠক 4 বছরের ঠিক কিছু মুহূর্তে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? এটা একটা অক্সিজেন যোগাবে প্রত্যেক বিধায়কের মধ্যে, এটা আমি প্রথমেই বলেছি। কারণ আরেকটা জিনিস হলো, দেখুন আমরা তো বিগত সময়ে অনেক সরকার দেখিয়েছি, আমরা আমাদের যিনি বর্তমান বিরোধী দলনেতা রয়েছেন তাকেও আমরা দীর্ঘদিন পেয়েছি, 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। এই ধরনের পদক্ষেপ নিতে আমরা কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী করেছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রত্যেক বিধায়কের যে সম্পর্ক, এই সম্পর্ক অত্যন্ত সুন্দর। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি, সুতরাং 60টি বিধানসভা কেন্দ্রেই তিনি আন্তরিকভাবে কাজ করছেন এবং সবসময় খবরাখবর নিচ্ছেন। ডেভেলপমেন্টের পর্যালোচনা নিয়েই মূলত আজকের বৈঠকটা আপনি বলছেন। সেই ক্ষেত্রে কল্যাণী রায় প্রথম যখন বিধায়িকা হয়েছিলেন তারপর তো নিশ্চয়ই তার এলাকার উন্নয়নের ক্ষেত্রে কিছু পরিকল্পনা নিয়েছিলেন। সেই পরিকল্পনাটা কতটা বাস্তবায়িত হয়েছে, কত শতাংশ যদি বলেন? নিশ্চয়ই দেখুন, আমি একটা কথা বলি, সেখানে তেলিয়ামুড়া থেকে সুমন ঘোষ আমার সঙ্গে আছেন, আমার মন্ডলের সেক্রেটারি। আমাদের তেলিয়ামুড়াতে একটা কাইপেং বলে একটা জায়গা রয়েছে, কেলরিং, এখানে কাইপেং প্রজাতি থাকে। কোনো সরকার তাদের একটা ব্রিজের দরকার ছিল এবং তারা মনে হচ্ছিল যে অন্য একটা দ্বীপে বাস করে, তেলিয়ামুড়ায় বাস করে না, এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল। যখন ভারতীয় জনতা পার্টির হয়ে আমি কাজ করতে শুরু করি তেলিয়ামুড়ায় 2016 এবং 17, তখনও এটা পরিষ্কার ছিল না যে তেলিয়ামুড়ায় আমি নমিনেশন পেতে যাচ্ছি। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সংগঠিত করার জন্য, মজবুত করার জন্য আমি তেলিয়ামুড়ায় কাজ করছিলাম। ওই কেলরিং এলাকাতে আমি গিয়ে যখন দেখলাম যে এই জায়গাতে 50 থেকে 60টা পরিবার রয়েছে যারা কাইপেং প্রজাতি, এবং তারা একটা দ্বীপের মতো একটা জায়গায়, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। সেই জায়গায় তাদেরকে কথা দিয়েছিলাম যদি ত্রিপুরাতে সরকার পরিবর্তন হয় তাহলে আমি একটা ব্রিজ করে দেব। যখন আমি নমিনেশন পেলাম তখনও গেছি। এই মানুষগুলি একবার, তখন সিপিএম সরকার যখন ছিল, মানুষগুলো একবার ভোটাধিকার বয়কট করেছিল। সেখানে এডিসি নির্বাচন বা স্থানীয় কোনো নির্বাচন ছিল, তারা বয়কট করেছিল, তারা আসাম আগরতলা ব্লকেট করেছিল। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে যখন আমি নমিনেশন পেয়েছি যে আমি যদি জিততে পারি বা যদি নাও জিতি, যদি সরকার পরিবর্তন হয়, আমি ওই এলাকায় ব্রিজ করে দেব। এবং আপনারা জেনে খুশি হবেন যে সরকার পরিবর্তনের 8 মাসের মাথাতেই মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ব্রিজ করে দিয়েছেন, যেটা আজকের দিনে একটা সেলফি পয়েন্ট। এত সুন্দর একটা স্টিল ব্রিজ করেছেন, দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং সেখানে সেলফি তুলেন, এবং যোগাযোগ ব্যবস্থা পুরোটাই এত সুন্দর হয়েছে। আশা করি কেলরিং এলাকার মানুষ, কাইপেং প্রজাতির ভাই বোনেরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কখনো ভুলবেন না। তেলিয়ামুড়া আমরা দেখুন একটা ব্রিজ আছে, যেটা তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একটা যোগাযোগ। সেখানে বেশিরভাগ কৃষক সম্প্রদায়ের মানুষ থাকেন। বিগত সরকার ব্রিজ তৈরি করা শুরু করেছিল, কিন্তু 7-8 বছর ব্রিজটা থমকে গেছিল, হয়নি। প্রায় 10-11 বছর এই ব্রিজটা, মানে অর্ধেকটা হয়ে 7-8 বছর ব্লক ছিল। আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর ওই এলাকার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ওই এলাকায় আমি কথা বলি, এবং এই ব্রিজটা আমরা গত বছর করোনা প্রাককালে আমরা শেষ করি, এবং কিছুদিন আগে সেটা আমরা উদ্বোধন করেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিনের মধ্যেই যাবেন, এবং রাজ্যের সবগুলি ব্রিজেরই একটা সুন্দর নামকরণ হবে, এক একটা সুন্দর নামকরণ হবে। সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন। তেলিয়ামুড়ায় দীর্ঘদিনের মানুষের পানীয় জলের সংকট, 15টি মিউনিসিপ্যাল ওয়ার্ডে আমরা নিয়মিত একবেলাও জল দিতে পারছি না। বিগত সরকারের সময় এই সিদ্ধান্তগুলো নেননি, কিন্তু আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি প্রথমেই বিধানসভায় দাঁড়িয়ে সে আবেদন করেছিলাম যে আমি চাকমাঘাট যেখানে ব্যারেজ, সেখান থেকে আমি জল দিতে চাই তেলিয়ামুড়া পুরো পরিষদের 15টি ওয়ার্ডে। আধিকারিকরা তখন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তারা বলছিলেন ব্যাপারটা ফিজিবল নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি একা বসি, তিনি তখন চিফ ইঞ্জিনিয়ারদের ডাকেন, ডিডব্লিউএস এবং ওয়াটার রিসোর্স। তিনি বলেছেন কঠিন কিন্তু অসম্ভব তো নয়। তো তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 5.5 কোটি টাকা বরাদ্দ করেছেন। আমাদের চাকমাঘাট ব্যারেজ থেকে জল আমরা কালেকশন করব, ইনটেক ওয়েল হচ্ছে, পাইপলাইনের মাধ্যমে 15টি ওয়ার্ডে যাচ্ছে। 5.5 কোটি টাকা, 5.51 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, এবং কিছুদিনের মধ্যেই তার কাজ শুরু হবে। কারণ এখন কৃষির সময়, ওই সময়টাতে ব্যারেজে যে জল থাকে সেই জলটা কৃষক, মানে ক্যানেলের মাধ্যমে খেতে যায় কৃষকদের। আর আমরা 5 মিটার জল মিনিমাম থাকতে হয়, কিন্তু 2 মিটার না থাকলে ইনটেকটা করা যাবে না। তাই পাইপলাইনের কাজটা আমরা আগে করে নেব, ইনটেক ওয়েলের কাজটা আমরা কিছুদিন পরে ধরবো, সেটা মে মাসে ধরা হবে। আমাদের তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড ছিল না, মানুষের যাতায়াতের জন্য রাস্তায় বিভিন্ন পয়েন্টে মানুষ দাঁড়িয়ে থাকতো। একটা 25 বছরের একটা সরকার চলছিল, উন্নয়নমুখী, উন্নয়নের এত ছোঁয়া ছিল, কিন্তু সেখানে ব্রিজ ছিল না। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 5 কোটি টাকা ব্যয় করে একটা মোটর স্ট্যান্ড তৈরি করছেন, কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা তেলিয়ামুড়ায় গেলে দেখতে পারবেন। তেলিয়ামুড়ায় ক্রিমেশন গ্রাউন্ড ছিল না, মেন ক্রিমেশন গ্রাউন্ড, ছোট ছোট ক্রিমেশন গ্রাউন্ডগুলি আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দিয়েছি,
কিন্তু যে মেইন ক্রিমেশন সেন্টারটা সেখানে 1,10,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে, টেন্ডার হয়েছে, সেখানে ইলেকট্রিক এবং গ্যাস দুটোর মাধ্যমেই থাকবে, সেটার কাজও শুরু হয়ে গেছে। ম্যাডাম, মোটামুটি ভাবে আপনার কথায় বোঝা যাচ্ছে যে মোটামুটি আপনার যে প্রতিশ্রুতি ছিল আপনার এলাকাতে সেই ক্ষেত্রে অনেকটা সফলতা এসেছে। একদম। কিন্তু যারা বেরিয়ে গেলেন, যারা পদত্যাগ করলেন, দলত্যাগ করলেন, তারা বলছেন যে ভিশন ডকুমেন্টের নাকি মানে প্রতিশ্রুতি যা ছিল তা পূর্ণই হচ্ছে না, তার জন্যই সবচেয়ে বড় ক্ষোভ ছিল। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? ভিশন ডকুমেন্টের যদি ক্ষোভটাই মেইনলি থাকে তাহলে 2019 থেকে শুরু হয়েছে কেন? সরকারকে তো সময় দিতে হয় ভিশন ডকুমেন্ট প্রতিশ্রুতি পূরণের জন্য। তো 2019 সালেই কি করে বুঝে পেলেন ভিশন ডকুমেন্ট প্রতিশ্রুতি পূরণ হয়নি? ভিশন ডকুমেন্টের জন্য তো আমাদের 5 বছরের সময়কাল। 2019-এ তাহলে আমি কি করে বুঝে গেলাম যে ভিশন ডকুমেন্ট পূর্ণ হয়নি? ম্যাডাম, ওরা তো সদ্য পদত্যাগ এবং দলত্যাগ করেছেন, কিন্তু প্রতিবাদটা তো 2019 থেকে শুরু হয়েছিল, মতান্তরটা তো তখন থেকে শুরু হয়েছিল। দেখুন, শূন্য জায়গা পূরণ হয়ে যায়, কোনো জায়গা শূন্য থাকে না। আর আমি মনে করি যখন আমি এলাকাতে নির্বাচিত হয়েছি, সেই এলাকার মানুষের স্বার্থে এই এলাকায় কাজ করে যাওয়া শেষ দিন অবধি এটা আমাদের প্রত্যেক বিধায়কের দায়িত্ব। যদিও আমি নতুন বিধায়ক, তো আমার এলাকার কাজ নিয়ে আমি নয়, আপনারা জানেন যে এই বিভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছিল পুর পরিষদ নির্বাচনে। তেলিয়ামুড়ায় তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম, এমনকি আমরা বাঙালি পর্যন্ত প্রার্থী দিয়েছিল, কিন্তু 15টি ওয়ার্ডেই আমরা ভারতীয় জনতা পার্টি জিতেছি, আমাদের 15 জন কাউন্সিলর হয়েছে। সুতরাং শহর অঞ্চলের মানুষ যদি খুশি না থাকতো এই সরকারের উপর, এই সরকারের উন্নয়নের সঙ্গে যদি তারা মানে নিজেদেরকে জড়িয়ে না রাখতো, তাহলে 15টি ওয়ার্ডে কন্টেস্ট হতো। আমরা কিন্তু আনকন্টেস্টেড, আমরা জিতেছি, আনকন্টেস্টেড নয়, কন্টেস্ট করে আমরা জিতিয়েছি। সুতরাং আমরা কাজ করছি এবং এই প্রথম তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি 110 কোটি টাকা পেয়েছে এডিবি ব্যাংক থেকে, শেয়ার ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। 110 কোটি টাকার মধ্যে এই বছরে আমাদের 60 ক্রোর্সের কাজ হবে। তার জন্য আমরা পরিকল্পনা, আমরা আমাদের প্রজেক্ট দিয়ে দিয়েছি, সেটা আরবান ডিপার্টমেন্ট সেখানে টেন্ডার করছে এবং সারা রাজ্যের প্রত্যেকটি আরবান বডিতে একই সঙ্গে টেন্ডার হবে। প্রথম পর্যায়ে 60 কোটি টাকার কাজ তেলিয়ামুড়াতে হচ্ছে। তাহলে তেলিয়ামুড়ার মতো ছোট্ট একটা জায়গা এক্সট্রা 60 কোটি টাকা, এর আগে আছে জলের জন্য 5 কোটি, এর আগে আছে মোটর স্ট্যান্ডের জন্য, জলের জন্য 5.5 কোটি, মোটর স্ট্যান্ডের জন্য 5 কোটি, শ্মশানের জন্য 110 কোটি। সুতরাং তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট হচ্ছে। তেলিয়ামুড়ার তো শুধু মুখ্যমন্ত্রী খাতির করছে এরকম নয়, সারা রাজ্যেই হচ্ছে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে হচ্ছে। বিস্তারিতভাবেই বলেছেন আপনাদেরকে, মিডিয়া বন্ধুদেরকে। আমাদেরকেও এই উদ্দেশ্যেই ডাকা হয়েছে, কারণ আপনারা জানেন সামনে বাজেট। এখানে মন্ত্রীরা এবং রাজ্যের যারা বিজেপি এবং আইপিএফটির যে বিধায়করা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে দুপুর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন কোন কোন বিধানসভায় বিধায়কদের এবং মন্ত্রীদের বিধানসভায় কি ডেভেলপমেন্টাল কাজ করতে হবে, কি প্রতিশ্রুতি ছিল, কতটুকু করা যাবে, বাজেটারি প্রভিশন কি রয়েছে, কি করলে আগামী দিনে ভালো হবে, আমাদের প্রতিশ্রুতি সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। কারণ সামনে আমাদের নির্বাচনও রয়েছে, সমস্ত কিছু দিক থেকে বিচার করেই আলোচনা হবে। তো মাননীয় শিক্ষামন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন, নতুন করে বলার কিছু নেই। আমিও নতুন এসেছি, আপনারা দেখছেন। গিয়ে ভেতরে আলোচনা করার পর আমরা কি আলোচনা হয়েছে সে বিষয়ে আপনাদের মন্ত্রী না বিধায়ক হিসেবে কেমন কাজ হয়েছে আপনার বিধানসভাতে? মন্ত্রী হিসেবে বলছেন, বিধায়ক হিসেবে কি কেমন কাজ? দেখুন, একটা রয়েছে প্রশাসনিকভাবে যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো পঞ্চায়েতের মাধ্যমে, আরবান বডিজের মাধ্যমে যেটা ডিস্ট্রিবিউশন হয়, এবং এতে করে ত্রিপুরাতে রেকর্ড সংখ্যক কাজ হয়েছে। ঘর থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে, প্রতিটা ক্ষেত্রে, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ পাওয়া থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে রেকর্ড সংখ্যক কাজ হয়েছে। তার বাইরে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমার হাতেও রয়েছে। আমার বিধানসভায় আগামী দিনে আরও কী করতে হবে, কী কী হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিশ্রুতি কী ছিল নির্বাচনের আগে জনগণের কাছে, সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে, আগামী দিনে কী করলে রয়েছে আপনার এলাকায় রয়েছে, অনেক কিছু রয়েছে। সেগুলো বিস্তারিত রাস্তাঘাট, মহকুমা হাসপাতালের সুযোগ সুবিধা, আমাদের পানীয় জলের যে সমস্যাগুলো ছিল সমস্ত কিছু তুলে ধরেই আমরা কাজ করতে চাইছি, এবং আগামী দিনে সেগুলো পূর্ণ করেই আমরা নির্বাচনে বললেন। উপনির্বাচনের জন্য কি প্রস্তুতি এবং কি ভাবনা চিন্তা চলছে? দেখুন, উপনির্বাচন তো হবেই, সেটা বা
একটা নিয়ম মাফিকই করতে হবে। যখন নির্বাচন কমিশন ঘোষণা দেবে তখন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি নির্বাচনের জন্য এবং জয় আমাদেরই হবে, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ 25 বছর পর সিপিআইএমকে ক্ষমতা থেকে সরিয়েছে। বিগত দিনে কংগ্রেস দল সিপিএমের সঙ্গে ত্রিপুরায় কুস্তি করেছে, সর্বভারতীয় স্তরে তাদের দোস্তি ছিল। রাজ্যের মানুষকে আমরা কখনো বোঝাতে সক্ষম হইনি, কিন্তু পরবর্তী সময় মানুষ বুঝে গেছে এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই সরকারকে পেছনের দরজা দিয়ে টেনে নামানোর চক্রান্ত শুরু হয়েছে। যারা একসময় বলতো যে কমিউনিস্টের সঙ্গে লড়াই করতে গিয়ে কংগ্রেসকে দিয়ে হবে না, আজকে তারা আবার সেখানে কংগ্রেসে চলে গেছে বিজেপিকে অচ্ছুত বলে, বিজেপি দিয়ে হবে না বলে। কারণ বিজেপি 25 বছর পর সরকারটাকে পরিবর্তন করেছে, মানুষকে মুক্তির স্বাদ, স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। তো আজকে এই যে পরিবর্তন, মানুষ এটা মেনে নিতে পারছে না যে দল পরিবর্তনের কথা বলছে। তাই আমাদের বিশ্বাস, আমাদের জয় অবিসম্ভাবী, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী বলে গেছেন, রেজাল্টই বের হবে। আগামী দিনে সারা দেশের রাজনৈতিক কী পরিবর্তন হয় 10 তারিখই সেটা পেয়ে যাবেন ভারতবর্ষে, উত্তরপ্রদেশ এবং অন্যান্য ছোট ছোট রাজ্যের নির্বাচনী ফলাফল দিয়ে। এবং তার পরবর্তী সময় ত্রিপুরার যে উপনির্বাচনগুলো হবে তাতেও ফলাফল বলে দেবে যে আগামী দিনে রাজ্যের মানুষ কী চাইছে। আমরা মানুষের পাশে রয়েছি, মানুষের জন্য কাজ করছি। আগামী দিনে মানুষ, আমরা এমন কোনো কাজ করিনি যে মানুষ আমাদের থেকে সমর্থন প্রত্যাহার করবে। স্যার, আর কিছুদিন পর তো আপনাদের সরকারের 4 বছর পূর্ণ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই বৈঠকটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? আমি তো বললামই শুরুতে যে আমি জাস্ট এন্ট্রি নিচ্ছি, আলোচনা হোক, মাননীয় মুখ্যমন্ত্রী কী দিশা দেখাতে চাইছেন, আমাদের প্রজেক্টগুলো নিয়ে আমরা কথা বলবো। আগামী 1 বছর তো আমাদের কাজ করতে হবে, আরও সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আলোচনার পর বেরিয়ে এলে তারপর বলা যাবে যে কতটুকু ফলপ্রসূ হয়েছে বা কী দিক নির্দেশিত হচ্ছে। ক্রীড়া দপ্তরে একটা টুকরে টুকরে গ্যাং, যেটা শিক্ষামন্ত্রী বলেছে, সে বিষয়ে ভাবে আমরা চিন্তা করি না। কালেকটিভলি হলিস্টিক ওয়েতে আমরা চিন্তা করি। প্রতিটা দপ্তরে বাজেট বৃদ্ধি করা হবে, কারণ আমাদের যে প্রকল্পগুলো বা আমাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতিগুলো অনেক কিছু পূরণ করতে হবে। কিছু কিছু বাকি রয়েছে, অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে। ক্রীড়া দপ্তরে আমি এই কথা বলবো, এমনও কিছু রয়েছে যেগুলো প্রতিশ্রুতিতে ছিল না, সেগুলো আমরা করছি এবং আগামী দিনেও করব। তথ্য সংস্কৃতি দপ্তরে যেগুলো বিগত দিনে প্রতিশ্রুতিতে ছিল না কিন্তু আমরা করছি, আগামী দিনেও আমরা করব বাজেট বৃদ্ধি করে। ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, যে পানীয় জল দপ্তর, আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফান্ডিংয়ে চলে এটা, জল জীবন মিশন। উই স্টার্টেড ইট ফ্রম 3%, নাও উই আর অলমোস্ট 42%, অ্যান্ড নেক্সট কাপল অফ মান্থস ইট উইল বি 45%। আমাদের 30,000-এর মতো কানেকশন রেডি রয়েছে। তো আমাদের মিশন মোডে কাজ চলছে এবং আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করব যে আমরা সারা রাজ্যের মেজরিটি জায়গাতে আমরা জল প্রদান করতে পারবো, পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল। আর আপনার দপ্তরের তরফ থেকে বেকারদের জন্য কোনো সুখবর? এটা রাজ্য সরকার চিন্তা করবে। বেকারদের জন্য ইতিমধ্যে টেটের মাধ্যমে, আমাদের বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসপিও, টিএসআর বিভিন্নভাবে নিয়োগ হয়েছে, টিপিএসসি নিয়োগ করছে। আগামী দিনেও বাজেটে কী প্রভিশন থাকে আমরা দেখব। অর্থমন্ত্রী আমাদেরকে নিয়ে বসবেন, আলোচনা করবেন, মুখ্যমন্ত্রী বসবেন, আলোচনা করবেন, সে বিষয়ে আমরা পরবর্তী সময় আপনাদেরকে বলতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর পার্টি অধ্যক্ষ এবং সমস্ত MLA, মন্ডল প্রেসিডেন্ট, প্রভারী, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, MDC, মন্ত্রী, তাদেরকে নিয়ে বসা তার জন্য হয়েছে। এক তো এলাকার যে বাজেট আসছে আমাদের, তো ওই এলাকার মধ্যে কি কি ডেভেলপমেন্ট, কোন রাস্তা, কোন স্কুল, সেগুলি আমরা তৈরি করলে হবে না, এলাকা থেকে আসতে হয়। তো সেগুলো দেখে আমরা বাজেটটা তৈরি করব। এক, দ্বিতীয়ত যেই কাজগুলি কমপ্লিট হয়ে গেছে সেই বিষয়ে আমাদের MLA বা এদেরকে পুরো জানকারি দেওয়া, সব কিছু ওনাদের নেই। অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু অথবা আমাদের জনপ্রতিনিধিদের নলেজে নেই সেগুলো। তারপর স্বাভাবিকভাবে আর অন্যান্য পার্টির সংগঠনের বিষয়ে অধ্যক্ষজি আছেন, তো স্বাভাবিক অধ্যক্ষজন থাকবেন, সমস্ত MLA-রা এসেছেন, সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর আগামী দিন সরকার এবং পার্টি মিলে কিভাবে কাজ করবে সে বিষয়ে রণকৌশল তয় করা হয়েছে এবং পার্টির সাংগঠনিক কাজকর্ম আমরা এখন আমাদের প্রশিক্ষণ শিবির চলছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে সেটা যে বাইরের যে কাজগুলো রয়েছে প্রশিক্ষণ শিবিরে, ইনডোর আউটডোর যে কার্যক্রমগুলো, সেগুলো ভারতীয় জনতা পার্টি পুরো রাজ্যব্যাপী ব্যাপক হারে শুরু করবে। সংগঠনকে আরও ঢেলে সাজানো, কারণ প্রশিক্ষণের পরে সেটাই আমাদের হবে যে সংগঠনকে ঢেলে সাজানো। 4টি বিধানসভা
নিশ্চিত আগামী দিন নির্বাচন হবে, তার জন্য প্রস্তুতিতে কত বেশি মার্জিনে জিতা যায়, কিভাবে সেগুলোকে রণকৌশল করা সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমি আশা করি আজকের এই যে ম্যারাথন বৈঠক, এতে ভারতীয় জনতা পার্টি এবং সংগঠন আর সরকার, বিশেষ করে ত্রিপুরার আপামর জনসাধারণ, কারণ কি এমএলএদের মূল কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা, নির্বাচিত প্রতিনিধিদের মূল কাজ হচ্ছে সোসাইটির জন্য কাজ করা। তো সেই বিষয়ে তাদেরকে সবাইকে অবগত করা হয়েছে এবং যেই কাজগুলো বাকি রয়েছে সেগুলো আমরা অতি সত্ত্বর করবো। আর ভিশন ডকুমেন্টসের আমরা রিভিউ অলরেডি করে নিয়েছি, 90% আমরা কাজ করি, 2-3টে বাকি আছে ডিক্লারেশন, সেগুলো আমরা করে দেবো। আর বাস সেই বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে। আপনি সন্তুষ্ট বৈঠক নিয়ে? এবং বৈঠকে আমার মনে হয় আপনারাও সন্তুষ্ট হয়ে গেছেন। তো নিশ্চিত আমার এটা সবসময় অভ্যাস থাকে যে মানে শুরু এবং শেষ দেখে ছাড়া ভারতীয় জনতা পার্টি এভাবে চলা, মানে সংগঠন এবং সরকার চালায়, সবাইকে নিয়ে সবার সহমতি নিয়ে বাজেট চালাবো। তো আমার এমএলএদের সহমতি থাকবে না, এমডিসি থাকবে না, মন্ডল প্রেসিডেন্ট থাকবে না, এটা হয় না। সবার কাছ থেকে শোনা, তারপর নির্ণয় আমরা করব। 10টা চাইবে 5টা দেবো, কিন্তু সবার কাছ থেকে শুনতে হবে। ডেমোক্রেটিক পার্টি, আমরা ডেমোক্রেটিক বলবো জনতার কাছে, আর নিজের সংগঠনের মধ্যে ডেমোক্রেসি রাখবো না, সেটা আমাদের এখানে হয় না। তার জন্য আমরা এই ম্যারাথনে বিস্তারিত আলোচনা করেছি। আর আমার ব্যক্তিগতভাবেও খুব ভালো লেগেছে বহুদিন পর যে সংগঠনে এইভাবে সবাইকে নিয়ে বসা আর সবার কাছ থেকে শোনা। আর আমি আশা করি আমার সমস্ত এমএলএ মন্ত্রী যারা আছে, এমডিসি সবাই, মন্ডল প্রেসিডেন্ট সবাই একটা পজিটিভিটি নিয়ে আজকে এখান থেকে গিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির যে উদ্যমে আমরা কাজ করছি, ওর দ্বিগুণ উদ্যমে মাননীয় মানিক শাহর নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করব এবং নাড্ডাজির সর্বভারত নেতৃত্ব এবং আদরণীয় ডক্টর মানিক শাহর প্রদেশ নেতৃত্বকে আমরা আরও শক্তিশালী করব। আবার ওনার নেতৃত্বে আমরা 2023 ইলেকশন লড়ব। আর নিশ্চিত সেটার রেজাল্ট কোথায় যাবে আমি আশা করি ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করা শুরু করেছে। হচ্ছে এগিয়ে আসার কোনো সম্ভাবনা? দেখুন, আমরা তো সময়েই করি, আমরা সময়ের আগে খুব কমই করি, সময়ের মধ্যে কিছু হয়। আর সময়কে যারা বিশ্বাস করে না, বোঝে না, তাদের কি দুর্গত হয় ত্রিপুরা মানুষ দেখে নিয়ে। 4টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে স্যার? সামনে তো বাজেট আসছে, রাজ্যবাসীর জন্য কোনো সুখবর? বাজেট তো যখন আসবে তখন দৃশ্যদেবর মহোদয় সুখবর দেবেন, তো আপনারা দেখবেন। আগে অ্যাডভান্স মুখ্যমন্ত্রী সুখবর কোথা থেকে আনবে, কিন্তু এটা আমরা জানি যে ত্রিপুরার জনতার স্বার্থেই আমরা বারবার বাজেট তৈরি করি। আমাদের যতগুলো বাজেট এই সরকার আসার পরে এসছে, সবগুলো বাজেট ডেভেলপমেন্টমুখী, জনতা। স্যার, 4টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিষয়ে কি আজকে কোনো আলোচনা হয়েছে? আমি বললাম তো 4টা বিধানসভার উপনির্বাচনের বিষয়ে নিশ্চিত আলোচনা হয়েছে। কিভাবে রণকৌশল, কিভাবে কি করবো, ম্যাক্সিমাম কত বেশি ভোটে কিভাবে জিততে পারি, সেই বিষয়ে আলোচনা।